ওয়েলকাম টু এ নিউ ভিডিও। ৩২,০০০ প্রাইমারি মামলার শুনানি শেষ হয়েছে। প্রায় মোটামুটি ধরতে পারেন ২২ দিন শুনানি হয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চে, এবং এক্ষেত্রে হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে। আর কোনো শুনানি হবে না, জাজমেন্ট রিজার্ভ হয়ে গেছে। যে কোনো দিন রায় যে কপি সেটা আসতে পারে, এবং আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে শুনানিতে কি কি হলো বিস্তারিতভাবে বাংলাতে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। শুরু করা যাক। তো প্রথমেই অ্যাডভোকেট মীনাক্ষী আরোরা ম্যাডাম তিনি কিন্তু বলা শুরু করে, এবং সেখানে অনেকগুলো ব্যাপার তিনি তুলে ধরেন, এবং সেখানে সিঙ্গেল জাজ যে প্রসিকিউটর ভূমিকা পালন করেছিলেন, এবং তার সাথে 269 জনকে যে 1 নম্বর গ্রেস দেওয়া হয়েছিল, তার টেট পাস করেছিল, এরা এই 269 জনের কেউই 32,000-এর কোনো পার্ট নয়। এটা আলাদা। 32,000 নিয়োগ তার আগে হয়ে গিয়েছিল, এবং এটা কিন্তু আলাদা ব্যাপার। এটা তুলে ধরা হয়। যদিও আপনারা দেখেছেন গতকালের শুনানিতেও কিন্তু মীনাক্ষী ম্যাডাম তিনি কিন্তু বলার একটা চেষ্টা করছিলেন, তখন অনারেবল জাস্টিস বলেন যে নেক্সট ডে এটা বলা হবে। তো সেই কারণে তিনি আজকে প্রথমে সুযোগ পান, এবং প্রথমেই মীনাক্ষী ম্যাডাম বলার আগেই কিন্তু অর্থাৎ অ্যাডভোকেট মীনাক্ষী ম্যাডাম বলার আগেই ক্যান সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু হয়েছিল। তো সেটা নিয়ে আমরা একটু পরে বলছি। তো এরপর কি হয়, শিক্ষক শিক্ষিকাদের এক পক্ষ থেকে যেটা কল্যাণবাবু, সিনিয়র অ্যাডভোকেট কল্যাণবাবু, তিনি কিন্তু আর্গুমেন্ট শুরু করেন, বা এক্ষেত্রে রিপ্লাইয়ের যে ব্যাপার সেটা কিন্তু শুরু করেন। তো এখানে তিনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেন, এবং সেখানে যে ব্যাপারগুলো হয়েছে যে পুরো এত 32,000-এর যে ব্যাপারটা করা হয়েছিল মহামান্য সিঙ্গেল বেঞ্চের দ্বারা, এবং সেখানে শুধু 32,000 কেন যাবে, 42,949-এর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই। প্রথমে তিনি বলে ফেলেছিলেন 60-70,000, তারপর সেটা 42,949 বলেন। অর্থাৎ যদি অ্যাপটিউড টেস্ট সংক্রান্ত ব্যাপার বলাই হয়, বা এই যেটা এলিগেশন ছিল আগে, তো সেক্ষেত্রেও তাহলে ট্রেন ক্যান্ডিডেটদেরও হয়নি, তিনি সেটা বলেন, এবং তিনি আরও অনেক ব্যাপার বলেন। তো এক্ষেত্রে তারপর মিস্টার মজুমদার সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু বলতে শুরু করেন, এবং পাবলিকেশন অফ প্যানেল নিয়ে কথা হয়, যে প্যানেল পাবলিকেশন নিয়ে, এবং তারপর রুল 2L, এবং তার সাথে প্যানেল ডিপিএসসিতে পাঠানো হয়েছিল, সেখানে টাঙানো হয়েছিল, হ্যাং আপ করা হয়েছিল, হ্যাঙ্গিং আপ বিলবোর্ডে, সেটা বলেন, এবং তার সাথে প্যানেল অ্যাপ্রুভ হয়েছিল WBPর দ্বারা, এবং সেগুলো পাঠানো হয়েছিল ডিপিএসসিতে, সেটা তুলে ধরেন। অর্থাৎ প্যানেল ছিল। তারপর এখানে মনিতা দাসের যে ম্যাটারটা সেটা কিন্তু ওঠে, এবং সেক্ষেত্রে প্যানেল ইজ অলসো অ্যানেক্সড সেটা বলা হয়, প্যানেল অ্যাভেলেবেল ছিল। দিস ইজ নট এ পাবলিকেশন অ্যাজ পার রুল, এবং দিস ইজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট নট প্যানেল, এটা কিন্তু মহামান্য বিচারপতি বলেন। তখন মিস্টার মজুমদার সিনিয়র অ্যাডভোকেট তিনি বলেন যে প্যানেল ইজ এ লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস, এটা কিন্তু তিনি জবাবে বলেন। তারপর অ্যাপ্লিকেন্টস আর রিলাই অন 2 সেটস অফ ডকুমেন্ট, এবং ডকুমেন্ট নিয়ে অনেক ব্যাপার হয়, ইনভেস্টিগেশন চলছে, তারপর রিলাই করছে, অথচ নিজেরাই একুশ সেই ব্যাপারটায় কিন্তু আলোকপাত করা হয়। তারপর টির 2014 ওএমআর প্রসঙ্গ আসে, বা শান্তনু সিট মামলা সংক্রান্ত ব্যাপারটা আসে, কারণ এটা পেন্ডিং আছে, এটা আলাদা ম্যাটার, এই ম্যাটারটা আসে। তারপর ফার্স্ট সাপ্লিমেন্টারি চার্জশিটে ওএমআর যে ডেস্ট্রয় করা হয়েছিল সেই ব্যাপারটা, এবং এনআইসি ওয়েবসাইটে বা সার্ভারে সেখানে রেজাল্ট দেখা গিয়েছিল সেটা, এবং 431 জন টেট পাস করেনি, 71 জন টেট ডিক্লেয়ার করা হয়েছিল টেট পাস বলে ভেরিফিকেশনের পর, ওএমআর ভেরিফিকেশনের পর। তাহলে 360 জন নট পাস্ট, এটা কিন্তু মাননীয় বিচারপতি বলেন। তারপর কোয়েশ্চেন ভুল নিয়ে অনেক কথা হয়, এবং রেজলিউশন যেটা হয়েছিল তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, সেটা কিন্তু বলা হয় রেজলিউশন পাস্ট হয়েছিল বাই মানিক ভট্টাচার্য। এবং অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছিল ফেব্রুয়ারি টু এপ্রিল 2017, এবং স্ক্যাম এলিগেশন এই সিলেকশনের পরে হয়েছিল, যে যা হয়েছিল, যা অভিযোগ বা সিবিআই যেসব ইনভেস্টিগেশন সমস্ত রকম ব্যাপারগুলো কিন্তু এই 32,000 নিয়োগ বা 42,949 টোটাল যে ব্যাপারটা হয়েছিল, তার মধ্যে যে 32,000 সেই নিয়োগের পরে হয়েছিল, এটা কিন্তু বোঝানোর ব্যাপার হয় এখানে, বা চেষ্টা করা হয়। এবং তার সাথে যে মানে অ্যাকচুয়ালি এগুলো রিপ্লাই চলছে। তারপরে 270 জন 1 নম্বর পেয়েছিল, এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম্বার সেখানে ছিল, সেটা কিন্তু বলা হয়, এবং 270 + 94 প্রসঙ্গ উঠে আসে। মানে একটা ব্যাপার এখানে বোঝাবার চেষ্টা করা হয়েছে, 32,000 যে প্যানেল বা 32,000 যে নিয়োগ সেটা কিন্তু আগে হয়েছিল, তারপরেই এইসব অভিযোগগুলো উঠেছিল বিভিন্ন ধরনের, যে আসলে এডিশনাল প্যানেল সংক্রান্ত ব্যাপার, যে আদার এই ব্যাপারে কিছু সঙ্গে নয়, মানে 32,000 সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়।
অর্থাৎ 270 প্লাস 94 যে প্রসঙ্গ, অর্থাৎ 270 এবং 94 যে লিস্ট এবং গ্রেন ক্যান বি সেপারেটেড, মানে এক্ষেত্রে আলাদা করা যাচ্ছে, অর্থাৎ এইসব ক্যান্ডিডেটদের আলাদা করা যাচ্ছে। মানে এখানে এটা বলার একটাই উদ্দেশ্য, কারণ আপনারা দেখেছেন 26,000-এ মানে এখানে আলাদা করা যায়নি, পুরো প্যানেল ক্যান্সেল হয়েছিল প্রায় 26,000, যেটা এসএসসি কেসে। তো সেখানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, গ্রেন ক্যান বি সেপারেটেড, মানে এক্ষেত্রে দাগিদের ধরতে পারেন আলাদা করা যাচ্ছে। তিনি বলেন এটা হচ্ছে আনলাইক 26,000 এসএসসি যে ব্যাপার, এটা কিন্তু তুলে ধরা হয়। এবং এরপর ডেটে আসি আমরা। ডেট বলতে 20 নভেম্বর 2017, 22 নভেম্বর 2017, 30 নভেম্বর 2017। 20 নভেম্বর 2017 যেটা, সেটা যেটা ইনিশিয়েট করা হয়েছিল যে ব্যাপারটা, অর্থাৎ এইসব ক্যান্ডিডেটদের 370 ক্যান্ডিডেট যেটা, সেই সংক্রান্ত ব্যাপারে 3টি ডেট তুলে ধরা হয়। এবং এইসব যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছেন নভেম্বর হয়েছে, কিন্তু 32,000 রিক্রুটমেন্ট এপ্রিল 2017, সেক্ষেত্রে অনেক মাস পরে হয়েছে। এই ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ চলে। তারপর ত্রিপুরা জাজমেন্টের প্রসঙ্গ আসে এবং তখন অনারেবল জাস্টিস বলেন এটা তো মিস আরোরা বললেন। এবং তারপর এই আইনজীবীও কিন্তু বলতে শুরু করেন যে জোন ওয়াইজ সিলেকশন হয়েছিল, সেই ব্যাপারটা আলাদা। জোন ওয়াইজ সিলেকশন চ্যালেঞ্জ করা হয়েছিল ত্রিপুরাতে এবং টেট রিলেটেড একটা ব্যাপার ছিল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এডিশনাল প্যানেল গোলমাল, কিন্তু 32,000-এ কোনো রকম গোলমাল নেই। ইমেলের যে ব্যাপার সেটা নিয়েও কিন্তু এবার গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে। অর্থাৎ ইমেল সেন্ড করা হয়েছিল do not reply@prim.tet.in, এবং এই সংক্রান্ত ব্যাপার বলা হয়। তো সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্টে চাকরি হয়েছিল। তো এখানে আরেকটা প্রসঙ্গ তুলে ধরে, অল আর ইলিগাল, তারা বলছে কিন্তু বাট দে আর বেনিফিশিয়ারি অফ দ্য ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট, এইরকম ধরনের কথা কিন্তু উঠে আসে। মানে সবই ইলিগাল কিন্তু তারা হচ্ছে বেনিফিশিয়ারি ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট, এই ধরনের একটা ব্যাপার কিন্তু উঠে আসে। তারপর আলী হোসেন মণ্ডলের কেস উঠে আসে। আপনারা জানেন 2020 রিক্রুটমেন্ট প্রসেসে যে 3,929 যে ম্যাটারটা ছিল, এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে তারা হেরে যায়, চাকরি পায় না, সেই ব্যাপারটা। অর্থাৎ সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করছে একজন ক্যান্ডিডেট, সেটা কিন্তু বলা হচ্ছে, এবং ম্যাটারটা মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ হয়। তো এই সংক্রান্ত প্রসঙ্গ উঠে আসে। এরপর মানে শেষেই হতে যাচ্ছিল, তখন প্যারা টিচারদের একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু বলা শুরু করেন। তিনি কিন্তু নিজেদের যে মানে প্যারা টিচারদের নিয়ে একটা আলাদা ধরনের ব্যাপার বলেন, মানে যেটা অ্যাকচুয়ালি আপনারা এবার জানতে চলেছেন। তো টোটাল ভ্যাকেন্সি আপনারা জানেন 42,949, 10% প্যারা টিচার থাকে, কোটা থাকে একটা, মানে 4,294 ধরতে পারেন সেটা এই ক্ষেত্রে। এবং টোটাল প্যারা আছে 3,200 সামথিং, 3,240। তো ফ্র্যাকশন নাম্বার যে দেওয়া হয়েছিল সেটা নিয়ে রিপ্লাই দেওয়ার শুরু করেন। ফ্র্যাকশন নাম্বার, আপনারা জানেন যে প্যারা টিচারদের ক্ষেত্রে কোনো অ্যাপটিউড টেস্ট হয় না, ইন্টারভিউ প্লাস অ্যাপটিউড টেস্টে 10, তো 5+5, তো ইন্টারভিউর ক্ষেত্রে 5-এর মধ্যে ফ্র্যাকশন পেতে পারে, কিন্তু অ্যাপটিউড টেস্টে তো ওটা মানে তাদের টিচিং এক্সপিরিয়েন্সের নম্বর, মানে প্রতি বছর 2 নম্বর করে, অর্থাৎ 5 বছর যদি চাকরি করে ম্যাক্সিমাম, তাহলে কিন্তু 10 নম্বর পেয়ে যাচ্ছে। তো এখানে মানে ফ্র্যাকশন কীভাবে হলো সেটা কিন্তু বুঝিয়ে বলেন। তো এখানে টিচিং এক্সপিরিয়েন্সে তাহলে 3.5 কী করে হতে পারে, বা 4.2 কী করে হতে পারে? যদি কেউ 8 বছর 3 মাস চাকরি করে, তিনি উদাহরণ দেন, অর্থাৎ প্যারা টিচার হয়ে যিনি সিনিয়র অ্যাডভোকেট বলছিলেন, তিনি উদাহরণ দিন 8 বছর 3 মাস যদি কোনো ক্যান্ডিডেট চাকরি করে এই প্যারা টিচারদের ক্ষেত্রে, তাহলে 4.2 বা সামথিং কিছু হচ্ছে। 8 বছর 9 মাস করলে 4 পয়েন্ট সামথিং হচ্ছে। তাহলে এক্ষেত্রে যে ব্যাপারটা সেটা এখানে তুলে ধরা হয়, অর্থাৎ এই মাসের ক্ষেত্রে পয়েন্ট হতে পারে, মানে বছরের ক্ষেত্রে তো একটা সংখ্যা হচ্ছে, তারপরে পয়েন্ট সামথিং হচ্ছে মাসের জন্য, এটা বলতে পারেন। তো এক্ষেত্রে তারপর তিনি একটি বড় ব্যাপার বলেন যে যদি ফ্র্যাকশন বাদও দেওয়া যায় তাও আমরা প্যানেলে থাকবো, কারণ হচ্ছে তাদের সংখ্যাটা, অর্থাৎ তাদের যে টোটাল প্যারাটিচার সংখ্যা এটাতে পার্টিসিপেট করেছিল, সেই সংখ্যাটা যেটা তাদের অ্যালটমেন্ট বা 10%, 42,949-এর মধ্যে 4,294 বা 4,294, তার থেকেও কম, 3,240-এর মতো, বা প্রায় 1,000-এর মতো তারা কম আছে এমনিতেই। তারা পয়েন্টগুলো বাদলে তাদের সাথে অন্যদের কম্পিটিশন নয়, তো সেই জন্য তারা এমনিতেই তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সেটা কিন্তু বোঝাবার চেষ্টা করা হয়। তিনি ওটা বাংলা কথা আছে, প্রচলিত কথা, মুরগি একদর করতে পারা যায় না, এই ধরনের ব্যাপার বলেন। অর্থাৎ এখানে মোরাল অফ দ্য স্টোরি কি উঠে হলো, প্যারা টিচারদের ক্ষেত্রে প্যারারা আলাদা,
যাই হয়ে যাক আমরা থাকবো, এবং সেক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু বোঝাবার চেষ্টা করা হয়। এবং 966 অ্যাপিল এই ব্যাপারটাও আসে। এরপর এমএটি 1974 থেকে বলা শুরু। আইটেম নাম্বার 36, 6জন ক্যান্ডিডেট তারা কিন্তু উইথড্র করতে চায়। তাদের এক্ষেত্রে বুঝতে হবে ব্যাপারটা, এমএটি 1974-এ টোটাল 182 জন ক্যান্ডিডেট আছে এই মেট নাম্বারে। তার মধ্যে 6জন কি হয়েছে, অন্যত্র চলে গেছে, চাকরি পেয়ে গেছে, কিছুটা হয়েছে, সেই জন্য মামলাতে উইথড্র করতে চাই। যদি অ্যাপিলেন্টসের বিপক্ষে রায় যায় তাহলে তাদেরকে সাফার করতে হতে পারে বা তাদের অসুবিধা হতে পারে, সেই ভয়ে তাদের আইনজীবী অ্যাকচুয়ালি মামলাটা এই 6জনের জন্য তুলতে এসেছিলেন, মানে নামটা ডিলিট করতে এসেছিলেন আর কি। তো এক্ষেত্রে সেই ব্যাপারটা হয়তো লাস্টে কনসিডার করা হলো। তারপর সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিছু বলেন এস বসু আইন কোম্পানি নিয়ে, এবং যেটা আপনারা জানেন যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার তিনি আগের দিন যেসব ব্যাপারগুলো বলেছেন সেই ব্যাপার নিয়েও কিছু বলেন, যে ডকুমেন্ট প্রডিউস করা নিয়ে কিছু বলেন, এবং ট্রেড 2014 কনফিডেন্সিয়াল প্রসেসার, সিলেকশন, অনলাইন অ্যাপ্লিকেশন, স্ক্রুটনি, ভেরিফিকেশন, ইন্টারভিউ, অর্থাৎ এস বসু আইন কোম্পানি যেসব কাজগুলো বলা হয়েছিল সেই ব্যাপারগুলো নিয়ে তিনি বলেন যে এগুলো যেগুলো বলেছেন সেটা বাদ দিয়েও কিন্তু এস বসু আইন কোম্পানি, মানে যেটা অলরেডি উনি আর্গুমেন্ট করেছিলেন যে এস বসু আইন কোম্পানি সব কিছু করেছে, মানে শুধু এমনটা নয় তারা ক্লারিক্যাল জব করেছিল, এই ব্যাপারটা যেটা সিনিয়র অ্যাডভোকেট কিশোর দত্ত স্যার তিনি আগের দিন বলেছেন যে তাদের জবটা ছিল শুধুমাত্র প্রিন্টিং বা ক্লারিক্যাল জব, কিন্তু সেটাকে আজকে তিনি আবার সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেন যে এক্ষেত্রে সিলেকশন বা আদার্স যে ব্যাপারগুলো সেগুলো নিয়েও কিন্তু ছিল ব্যাপার। এবং তারপরে সিলেকশন কমিটি প্রপোজ হয়েছিল কিন্তু কোনো রকম ডকুমেন্ট নেই এটা নিয়ে, এটাও কিন্তু সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন। তারপর উই আর চ্যালেঞ্জিং দ্য স্ট্যাটুটরি বডি। তারপর রুল 8 যে প্রসিডিওর অফ সিলেকশন যে ব্যাপার আছে সিলেকশন কমিটি, এবং তার সাথে একটা লাস্টে গুরুত্বপূর্ণ ব্যাপার নোট করতে বলেন যে ব্রড সিট অফ সিলেকশন কমিটি অ্যান্ড প্যানেল পাবলিকেশন সংক্রান্ত যে ব্যাপার, এবং এটা অ্যাকচুয়ালি নোট করতে বলেন সিনিয়র অ্যাডভোকেট, সেটা নোট করে রাখা হয়। তারপরে লাস্টে ট্রেন্ড অ্যান্ড অ্যাপয়েন্টেড বাই অনারেবল কোর্ট, এবং সেটা WP 1564 এই সংক্রান্ত রেকর্ড করার কথা হয়েছিল। এবং তারপর অন্য একজন অ্যাডভোকেট বলেন ক্যান 13 এবং ক্যান 126 নিয়ে বলতে চান। এবং তারপর এক্ষেত্রে মহামান্য বিচারপতি বলেন উই আর ডিসপোজিং দ্য এন্টায়ার ম্যাটার, মানে এক্ষেত্রে লাস্ট যে শুনানি আজকে ডিসপোজ বলতে এটা শুনানির সমাপ্তি এক প্রকার ধরতে পারেন। তারপর তিনি বলেন যে ইউর অ্যাপ্লিকেশন ইজ নো লঙ্গার রিম্যান, মানে হয়তো তিনি এক্ষেত্রে এটা নিয়ে কিছু বলতে এসেছিলেন। তো যাই হোক, এটা আলটিমেটলি যে ব্যাপারগুলো হয়েছে সেটা আপনারা সংক্ষিপ্তভাবে জানতে পারলেন। পুরোটাই আমরা বাংলাতে বললাম, মানে আপনাদের যাতে না কোনো অসুবিধা হয়। তো এরপর এটা কিন্তু রিজার্ভ থাকলো, যে কোনো দিন রায়দান বা রায়ের যে কপি সেটা আসবে, আমরা শেয়ার করব। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আপনারা কি মনে করেন কি হতে চলেছে। অর্থাৎ আপনারা ধরতে পারেন 1 মাসের মধ্যে আসার একটা প্রবল সম্ভাবনা আছে ফাইনাল জাজমেন্টের যে ব্যাপার, যেটা আপনারা ফাইনাল রায় বলছেন সেটা কপি আকার আসবে, তো রায়ের যে কপিটা সেটা অবশ্যই আসবে। এবং বাই দ্য ওয়ে আগের দিনের অর্ডার কপিটা বা আগের দিনের যেটা শুনানি হয় তার যেটা কপি বের হয়, তো সেটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি, চাইলে আপনারা পড়তে পারেন। তো স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত ব্যাপার তো আপনারা আগেই শুনেছিলেন, আমরা বলেছিলাম সেটা অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে, আজকের থেকে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হলো। সেই সংক্রান্ত ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আসবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ওই কমেন্ট সেকশানে অ্যাকচুয়ালি আর কি ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে হাইপ বলে একটা অপশান আছে, হাইপ অপশানটিকে কাজে লাগান এবং আমাদের ভিডিও আরও ছড়িয়ে যেতে সাহায্য করুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।